লিঙ্গুইস্টিক্স পোর্শনের ক্লাসগুলোর এটা ফোর্থ ক্লাস হচ্ছে। তো ফার্স্ট ক্লাসে ছিল বর্ণগুলির উচ্চারণ কিভাবে হয় সেগুলো বলা হয়েছিল, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ইত্যাদি। এবং তোমরা এই থিওরিটিক্যাল পার্টগুলো মনে রাখতে পারো না পারো, অন্তত কোন বর্ণটাকে ঘোষ বলে কোনটাকে অঘোষ বলে এইটা ভালোভাবে মনে রাখতে হবে। এবং একটি ছক আমি দিয়েছিলাম পিডিএফ আকারে, সেটা অলওয়েজ সঙ্গে নিয়ে লিঙ্গুইস্টিক্সের পড়তে বসবে, বা যখন ক্লাসগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক্সের তখন অলওয়েজ ওই ছকটাকে পাশে রাখলে বুঝতে সুবিধা হবে। আর তারপরে দুটো ক্লাস 14 এবং 15 এর ক্লাসগুলো, এতে ফোনেটিক্যাল চেঞ্জগুলো ছিল, তো ওখানে একবারে একটু বেশি দিয়ে দেওয়া হয়েছে। ওটা 3টে পার্টে পড়ালে ভালো হতো, মানে 3 সপ্তাহ ধরে। যাই হোক, ফোনেটিক্যাল চেঞ্জগুলোর বিষয় হলো ওইগুলো কিন্তু পরবর্তী যা কিছু আছে সেগুলোতে গিয়ে এগুলো অ্যাপ্লাই হবে। কোথাও কোথাও ডাইরেক্টলি অ্যাপ্লাই হবে, বা কোথাও কোথাও থিওরিটিক্যালি বিষয়গুলো আসবে, মানে উল্লেখ না থাকলেও সেখানে দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ঘোষী বাবন বা এটা অঘোষী বাবন এইরকম। তো এইখান থেকে আমরা এটা দেখতে পাবো যে কীভাবে পরবর্তী নোটগুলোতে এগুলো আসছে। এর মধ্যে প্রথম 16B ক্লাস হচ্ছে প্রাকৃত নিয়ে আছে। এখানে পড়া হবে মহারাষ্ট্রী প্রাকৃত এবং সৌরসেনী প্রাকৃত। রোমান স্ক্রিপ্ট তোমাদের পড়ানো হয়েছিল, তো এইখানে এগুলো কাজে লাগবে। এবং মহারাষ্ট্রী এই হচ্ছে প্রাকৃত, কথাটা ইংরাজিতে লেখা হয়েছে, এই জন্য ডায়াক্রিটিক মার্কসগুলো আসছে না, হবে এইরকম প্রাকৃত, তো এইরকম লেখা হবে। প্রাকৃতের বিষয়টা হচ্ছে যে জেনারেলি এগুলিকে সাহিত্যিক প্রাকৃত বলে। প্রাকৃত তোমরা অনেকেই শুনেছ নামগুলো। তো প্রাকৃতের অনেক রকমের ক্যাটাগরি আছে, তার মধ্যে জেনারেলি এখানে যেগুলো আছে সেগুলো সাহিত্যিক প্রাকৃত বলা হয়। অবশ্যই এরপরে অশোকান প্রাকৃত আছে। তো সাহিত্যিক প্রাকৃত বলার কারণ হচ্ছে সাহিত্যে ব্যবহার হয়। কিসে সাহিত্যে না, জেনারেলি সংস্কৃত নাটকগুলিতে এই প্রাকৃতগুলোর প্রয়োগ থাকে। সংস্কৃত নাটক বলতে যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমোর্বশীয়, বা আরও অনেকে হয়তো নাম শুনে থাকবে, ভাস, এদিকে বাণভট্ট ইত্যাদি ইত্যাদি যে আছে। তো নাটকগুলির একটা বিষয় হচ্ছে সংস্কৃতের যে স্পেসিফিক কিছু ক্যারেক্টারের জন্য প্রাকৃত ভাষা বা প্রাকৃতের যে ডায়ালেক্টগুলো আছে সেগুলো ব্যবহার হয়। যেমন একটা হচ্ছে বিদূষক কের ভাষা অনেক ক্ষেত্রে মাগধী প্রাকৃতে থাকে। এবার মজার বিষয় বলতে গেলে যে এখনকার দিনেও বিহারের দিকের ল্যাঙ্গুয়েজটা একটু ওই কমেডির জন্য অনেক সময় ব্যবহার হয়, ভোজপুরি টোজপুরি। তো সেকালেও বা এক একটা সময় থেকে এক এক রিজিয়নটা এরকম হাসির ঘোড়া হয়ে দাঁড়ায়। তো সেই দিক দিয়ে তো এক একজন এক এক টাইপের চরিত্রের জন্য কেউ বিদূষক বা কেউ রাজভট হয়, রাজার মানে পুলিশ জাতীয় বা হাবিলদার টাইপের, তাদের হয়তো ল্যাঙ্গুয়েজ একরকম হয়। তো জেনারেলি 5 রকমের প্রাকৃত দেখা যায়। এর মধ্যে মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী এই দুটো থেকে মোটামুটি প্রশ্ন আসে। বিসিএসে বাকি যে 3টে পড়ে আছে মানে মাগধী, অর্ধমাগধী, পৈশাচী, এই 3টি প্রাকৃত থেকে কখনো আসে না। আমি নামগুলো লিখে দিচ্ছি: মহারাষ্ট্রী, সৌরসেনী, মাগধী, এটা হচ্ছে অর্ধমাগধী, আর হচ্ছে পৈশাচী। রাঢ়ী উপভাষা, বারেন্দ্রী উপভাষা, বঙ্গালী ইত্যাদি যে আমরা বাংলায় পড়েছি, তো রাঢ়ী মানে কি, রাঢ় প্রদেশের ভাষা, মানে আমাদের যে দক্ষিণবঙ্গ তার ভাষা। আর বঙ্গালী মানে বঙ্গ অর্থে পূর্ববঙ্গ যে আছে সেখানের ভাষা। আর বরেন্দ্রী বলে বরেন্দ্র মানে নর্থ বেঙ্গল যেটা, সেটার ভাষা। ঝাড়খণ্ডী বলে ঝাড়খণ্ডের ভাষা, এইরকম বোঝাচ্ছে। সিমিলারলি মহারাষ্ট্রী মানে মহারাষ্ট্রের ভাষা। মহারাষ্ট্রের ভাষা মানে এখনের ভাষা তো নয়, এইটা হচ্ছে প্রাচীনকালের ভাষা। প্রাচীনকাল বলতে কোন সময়ে, মোটামুটিভাবে এটা হচ্ছে ওই
200 খ্রিস্টাব্দ থেকে আন্দাজ ওই 800-900-র মধ্যে হবে এই টাইম পিরিয়ড। 200 মানে হচ্ছে মোটামুটি কুষাণ যুগ শেষ হচ্ছে, মানে গুপ্ত যুগ শুরুর প্রাককালে। আর 800 মানে মোটামুটিভাবে তখন পাল রাজারা চলে এসেছে মোটামুটি। 600 সামথিং, 660 না কতই বোধহয় হর্ষবর্ধন ছিল, তারপর মাৎসন্যায় চলেছে, তারপর গিয়ে যে বাংলায় যে পালদের গোপাল যে প্রথম শাসনকর্তা হচ্ছেন, এই একটা টাইম পিরিয়ড বোঝাচ্ছে। যদিও পাল যুগের শেষের দিকে তখন প্রাকৃত আরও পরিবর্তিত হয়ে গেছে, তখন অপভ্রংশ ভাষাগুলো এসে গেছে, বা বাংলা ভাষার যে প্রাচীন নিদর্শন আমরা চর্যাপদ পাই, মানে প্রাচীন বাংলা, সেই রূপগুলো চলে এসেছে কথ্য ভাষাতে। তো প্রাকৃত অ্যাকচুয়ালি হচ্ছে কথ্য ভাষা, সাধারণের মুখের ভাষা ছিল। তো এই হচ্ছে মহারাষ্ট্রের ভাষা, মহারাষ্ট্রিক, মগধের ভাষা মাগধী। অর্ধমাগধী মানে হচ্ছে বিহারের মগধ অঞ্চলের পশ্চিম দিক, মানে বর্তমানে ইউপির যে অযোধ্যা, তারপর এদিকে বুন্দেলখন্ড, গোয়ালিয়র, বিদর, এই যে এরিয়াটা, মানে বিন্ধ্য পর্বতের নর্থের যে জায়গাগুলো আছে, বেশ কিছুটা মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের অংশ পড়ছে, ওই জায়গার ভাষা ছিল অর্ধমাগধী বলা হয়। এবং ওই ভাষা থেকে কালক্রমে বর্তমানে বাঘেলখন্দি, বুন্দেলখন্দি বা অবধি, এই ভাষাগুলো এসেছে। আর সুরসেনের ভাষা হচ্ছে সৌরসেনী। সুরসেন মানে দিল্লি, মিরাট, কুরুক্ষেত্র, এই যে পানিপথ যে আছে, এই জায়গাকার ভাষা ছিল। আর বাকি পৈশাচী হচ্ছে মোটামুটি পাঞ্জাব, কাশ্মীর, ওই অঞ্চলের ভাষা। এবং এক্স্যাক্টলি এই জায়গাগুলোর যে ভাষা মধ্যযুগে যেরকম ভাষা ছিল, মানে এই 200 থেকে 800 খ্রিস্টাব্দ, পরবর্তীকালে এই রিজিয়ানে যে ভাষাগুলো তৈরি হয়েছে তাদের মধ্যে সাদৃশ্য দেখা যায়। সেটা এখানে আলোচ্য বিষয় নয়, কিন্তু এইগুলো এমনি না, মানে এক্স্যাক্টলি এই জায়গাতে এরকম কথা বলা হতো। এর মধ্যে থেকে মহারাষ্ট্রী প্রাকৃতটা আজকে দেখা হবে। তো প্রথমত বিভিন্ন শ্রেণীর প্রাকৃতগুলির মধ্যে প্রাচীনত্বের দিক দিয়ে সৌরশ্রেণীর পরেই মহারাষ্ট্রীর স্থান, তবে আদর্শ প্রাকৃত রূপে মহারাষ্ট্রী প্রাকৃতকেই মর্যাদা দেওয়া হয়। তো এগুলোর এই হচ্ছে যে সৌরশ্রেণীর থেকে মহারাষ্ট্রীর ব্যবহারটা বেশি হতো। এবং দণ্ডির একটি আছে, কথা আছে, দণ্ডী ছিলেন সংস্কৃতের কবি, এবং তার কাব্যাদর্শ বলে একটি অলঙ্কার গ্রন্থ আছে। সেখানে তিনি বলছেন যে মহারাষ্ট্রা স্বয়ং ভাষাং প্রকৃষ্টং প্রাকৃতং বিদু, মানে মহারাষ্ট্রের আশ্রিত যে ভাষা, অর্থাৎ মহারাষ্ট্রী প্রাকৃত, সেটিকেই প্রকৃষ্ট প্রাকৃত বা শ্রেষ্ঠ প্রাকৃত বলা হয়। তো বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে এইটি শ্রেষ্ঠ। আর আরেকটি জিনিস তোমাদের আমি বারবার বলেছি, যে নোটগুলো নিজেদের মতন কিছুটা চেঞ্জ করতে পারলে ভালো। চেঞ্জ করতে গেলে যে সবসময় মানে নতুন ইনফরমেশান জুড়তে হবে বা নিজেদের বই ঘাঁটতে হবে তা না। ক্লাসে আমি অনেক কিছুই বলি যেগুলো কিন্তু নোট করে রাখলে তোমরা সেটা অ্যাড করতে পারো। যেমন এই সাহিত্যিক প্রাকৃতের যেমন 5টা বললাম, তো প্রথমে ইন্ট্রোডাকশনের পোর্শনটা যে আছে, এখানে এটা লেখা যায় যে মানে প্রাকৃত হিসেবে মানে 2য় থেকে 8ম শতকের মধ্যে মূলত 5 প্রকারের সাহিত্যিক প্রাকৃত প্রচলিত ছিল, যেমন মহারাষ্ট্রী, সৌরসেনী, মাগধী, অর্ধমাগধী, পৈশাচী, দিয়ে তারপরে এই সেন্টেন্সটা শুরু। বিভিন্ন সাহিত্যিক প্রাকৃতগুলির মধ্যে প্রাচীনত্বের দিক দিয়ে সৌরসেনীর পরেই মহারাষ্ট্রীর স্থান। বা এখানে এই যে দণ্ডির যে কথাটি, মহারাষ্ট্র স্বয়ং ভাষাং প্রকৃষ্টং প্রাকৃতং বিদু, এইগুলো রেকর্ডিংও থাকছে বা মুখে যদি লিখে নিতে পারো, তো সেক্ষেত্রেও এগুলো অ্যাড করা যায়। কোটেশনের ভূমিকা কিন্তু সর্বত্র, মানে এইখানে লিঙ্গুইস্টিক্স বলো বা হিস্ট্রি পোর্শন বা পালি পোর্শন এসে যে কোনো জায়গাতে কোটেশন দেয়া, মানে সেটা কিন্তু নাম্বারের ভ্যালু অনেকটা বেড়ে যাবে। তো এই জায়গাগুলো একটু মাথা খাটাবে বা একটু নিজে থেকে ভাষা পরিবর্তনের চেষ্টা করবে। আর আরেকটি কথা, অবশ্যই দেখিয়ে নেবে।
নিজেরা করতে গিয়ে তারপর কি করলে তাতে গড়বড় হবে। যাই হোক, তো ক্লাসের মধ্যে অ্যালার্ট থাকবে, ক্লাস নোট নিতে থাকবে। তোমাদের নোট আসে বটে পাঠ্য জিনিস, কিন্তু এর বাইরে অনেক কিছু বলা হয় এক্সপ্লেনেশন। এবারে সংস্কৃত নাটকের চরিত্র বিশেষে সংলাপ রচনা ছাড়াও এই প্রাকৃতে রচিত বেশ কিছু পূর্ণাঙ্গ সাহিত্য রচনার নিদর্শন দেখা যায়। এইগুলোকে ভেঙে ভেঙে সেন্টেন্সগুলো লিখতে পারো। যেমন সাহিত্যিক প্রাকৃতগুলি মূলত সংস্কৃত নাটকের চরিত্র বিশেষের শব্দটাকে নিজের ভাষায় বিশেষ বিশেষ কিছু চরিত্রের বা কিছু কিছু চরিত্রের সংলাপ রচনার জন্য ব্যবহৃত হতো। তবে মহারাষ্ট্রী প্রাকৃতে পূর্ণাঙ্গ সাহিত্য রচনার নিদর্শন দেখা যায়। বোঝা গেল এখানে একাধিক বাক্য জুড়ে জুড়েই বানানো হয়েছে, সেগুলোকে স্প্লিট করে করে লিখতে হবে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে বাক্পতিরাজের গৌড়বহ ঘালে গাথা সপ্তশয়ী। এটা গাথা সপ্তশতী হয়তো অনেকের নাম শুনে থাকবে, সেটারই প্রাকৃত নামটা অ্যাকচুয়ালি গাথা সপ্তশতী প্রাকৃতে লেখা, তো গাহা সপ্তশয়ী বলা হয়। প্রবর সেনের রাবণবহ, জয়াবল্লভের বজ্জালজ্ঞ। এছাড়া আরও আছে, যেমন হেমচন্দ্রের কুমারপাল চরিত। এটার মনে কি কুমারপাল চরিউন এর একটা প্রাকৃতিক নাম আছে, যে চরিতি বাংলা সংস্কৃতই লিখে রাখো, অসুবিধা নেই। এছাড়া রাজশেখরের আছে কর্পূর মঞ্জরি। ইংয়ে জয়ে রয়ে দিল। আরও অনেক কিছু আছে ওই লিঙ্গুইস্টিক্সের। হ্যাঁ, বইগুলো তো বলা হলো না। আচ্ছা, আজকে ক্লাসের শেষে আমি বই বা সিলেবাসে এটা বলে দিলে ভালো হয়, তাতে বুঝতে সুবিধা হবে। তো হ্যাঁ, সিলেবাসটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করাই হয়নি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আজকে ক্লাসের শেষে আমি দেখিয়ে দেবো, এবং এক্সট্রা অ্যাড করতে চাইলে কি বই দেখতে পারো সেটাও বলে দেবো। এই সব আছে। তো অন্যান্য প্রাকৃতের তুলনায় মহারাষ্ট্রী প্রাকৃতের বিশেষ কিছু বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হয়। তো এখানে এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসেবে দেওয়া হয়েছে। তো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে, এটা তোমরা হয়তো ক্লাস 9-10 বাংলায় পড়েছো, যে ওই স্বরভক্তি অপিনীতি এগুলোকে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতো না। এই রাঢ়ী উপভাষায় অভিশ্রুতি দেখা যায়, বঙ্গালী উপভাষায় অপিনীতি দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। তো ধ্বনিতাত্ত্বিক মানে হচ্ছে ধ্বনির পরিবর্তন, মানে সাউন্ডের পরিবর্তন বা বর্ণের পরিবর্তন, একক স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ অথবা যুক্তাক্ষরের পরিবর্তন। মানে জেনারেলি পালির ক্ষেত্রে তোমরা যেটা ওই প্রথম দিকে দ্বিতীয় তৃতীয় ক্লাসে পড়েছো, যুক্তাক্ষর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের পরিবর্তন, সেই জায়গাগুলো নানানভাবে প্রাকৃতের ক্ষেত্রে হবে। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে স্বরমধ্যগত মানে দুটো স্বরবর্ণের মাঝখানে। এটা আমি এক্সপ্লেন করে দেখিয়ে দেবো। অল্পপ্রাণ ব্যঞ্জন মহারাষ্ট্রী প্রাকৃতে লোপ পেত। এখানে এক্সাম্পল এই যে প্রাকৃত শব্দটা দেয়া হয়েছে, প্রাকৃতকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, পয়ে হসন্ত, রয়ে হসন্ত আ, কয়ে হসন্ত রি, তয়ে হসন্ত অ। এই তো বলছে যে স্বরমধ্যগত অল্পপ্রাণ ব্যঞ্জন, এই কটা হচ্ছে অল্পপ্রাণ, তটা হচ্ছে অল্পপ্রাণ, এরা লোপ পায় মানে চলে যাবে। এই গেল কাটা, এই গেল কাটা। এবারে পয়ের ফলা আঁকা যেটা আছে, প্রাকৃত হচ্ছে আমাদের মানে পালি ভাষার অনুরূপ। পালিতে পয়ের ফলাটা কি হয়, শব্দের প্রথমে আসে, সিঙ্গেল হয়ে যায়, তাহলে পা হবে। আর এখানে রি আছে, রিটা কি হয় পালিতে, অ হয়, ই হয় অথবা উ হয়, এখানে উ হয়ে যাবে। আর রিটা উ হলো আর অটা পড়ে রইল, তাহলে পা উ অ। প্রাকৃত শব্দটা এইভাবে চেঞ্জ হয়ে পা উ অ এরকম হয়ে যাচ্ছে। নেক্সট বলছে সিমিলারলি তটা উঠে যাচ্ছে, ত হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, তবে মহাপ্রাণ ধ্বনি হয়ে পরিণত হতো। এই যে কথং থেকে কহং, ক থঙের থ যে আছে, থ হচ্ছে ত থ দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ হয়, এইটা হয়ে গেল কহং।
নেক্সট বলছে আবার স্বরমধ্যগত অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি মহাপ্রাণীভূত হয়ে তারপর উষ্মী ভবনের মাধ্যমে হয়ে পরিণত হয়। এটা একদম এক্সাম্পলে দেখা যায়। নিকষ আছে, নিকষ এগুলোকে রোমান স্ক্রিপ্টে লিখেও অভ্যাস করতে পারো, বা নিচে নিচে ফাঁক আছে, রোমান স্ক্রিপ্টে লিখে নেবে, বুঝতে সুবিধা হবে। নি ক স হলো নি খ স, কয়ের জায়গায় একটা খ হলো। এখানে স্টারটা দেওয়া হচ্ছে কেননা নিখস শব্দটা হচ্ছে কাল্পনিক, এটা ব্যবহার হয় না, অনুমিত শব্দ দিয়ে হলো নি হস, ক্ষয়ের জায়গায় এখানে হ হইল, আর দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাচ্ছে। এটা প্রাকৃতে সাধারণত দন্তন্যগুলো মূর্ধন্য হয়ে যায়, অন্যান্য জায়গাতেও দেখবে এই ধরনের হচ্ছে। তারপরে তাহলে কটা খ হলো, এই যে মহাপ্রাণীভূত হলো, মহাপ্রাণী ভবন হলো অল্প প্রাণ ধ্বনি, তারপরে হ উষ্মী ভবন হয়ে হয়ে পরিণত হলো। হ হচ্ছে স্পর্শধ্বনি, সেটা যখন হ হয়ে গেল তখন হয়ে গেল উষ্ম ধ্বনি। মহারাষ্ট্রীর প্রাকৃতে তয়েময় এবং ক্ষীয় বা মানে কয়ে মূর্ধন্যস্ব এই যুক্তাক্ষরগুলি যথাক্রমে পয়ে পয়ে এবং চয়ে ছয়েতে পরিণত। তয়েময়ে হচ্ছে পয়ে পয়ে হলে আত্মা হচ্ছে অপ্পা, আর ইক্ষু হচ্ছে উচ্ছু। এই জিনিসগুলোর ক্ষেত্রে পালিতে কি হচ্ছে এটা একটুখানি চিন্তা করতে পারো, মনে রাখতে সুবিধা হবে। যেমন তয়েময়টা পালিতে কি হয়, তয়ে তয়ে, পালিতে আমরা কি পাই অত্তা, কিন্তু এখানে হচ্ছে অপ্পা। ইক্ষু উচ্ছু, উচ্ছুটা পালিতে হয়। তাহলে এই যে কয়মূর্ধন্যস্বর জায়গায় চয়ে ছয়, এটা পালির সাথে মিলছে। অ্যাকচুয়ালি কম্পারেটিভ স্টাডি করার জন্যই পালির সিলেবাসের মধ্যে প্রাকৃত এবং দেখবে সংস্কৃত, অশোকের ইনস্ক্রিপশন এইগুলো রাখা আছে। আমাদের গ্র্যাজুয়েশানেতে তো আরও পড়তে হতো, খারবেলের ইনস্ক্রিপশান, তারপরে মানে গান্ধারী ধর্মপদ বলে তুর্কিস্তান থেকে কিছু পাওয়া গিয়েছিল প্রাকৃতিক নিদর্শন, সেসবও পাঠ্য ছিল। তারপর এই মহারাষ্ট্রী প্রাকৃত মানে মহারাষ্ট্রী সৌরনী ছাড়াও পৈশাচী প্রাকৃতের কিছু ছিল না, মাগধী প্রাকৃতের পাঠ্য ছিল কিছুটা। সেই জন্য এইগুলো রাখা হয়েছে কম্পারেটিভ স্টাডির জন্য। তো পাশাপাশি পালির জিনিসগুলো দেখলে বুঝতে সুবিধা। এরপরে মহারাষ্ট্রী প্রাকৃতে তালব্য স মূর্ধন্য স দন্তস্বয়ে পরিণত হতো, কখনো কখনো হয়ে পরিণত হতো। যেমন দেশ হচ্ছে দেশ, ইসি ইসি, এই দুটো পালিতেও একই হয়, কিন্তু পাষাণ হচ্ছে পাহাড়। মূর্ধন্যস্বর জায়গায় হ হলো, এখানে অনুদিবসম হচ্ছে অনু, এটা অ্যাকচুয়ালি মূর্ধন্য হবে, অনুদিয় হং। এই বটা লোপ পাচ্ছে, অল্প প্রাণধ্বনি লোপ পায় বলা হয়েছিল, অনুদিয় হং, শয়ের জায়গায় হ বসবে। লাস্টে হচ্ছে এই প্রাকৃতে স্বরাঘাতযুক্ত স্বরের পূর্ববর্তী অ কিংবা আ ইকারে পরিণত হয়। এইখানে অলওয়েজ আমি বলেছি মানে এর জায়গাটা বুঝতে হবে, বর্ণ বিশ্লেষণের ব্যাপারটা, বা কোনটা আগে কোনটা পরে এটা খেয়াল রেখে এগুলো করতে হবে। তো বলছে স্বরাঘাতের আগে অ বা আ ইতে পরিণত হয়। এই যে পক্ষ হচ্ছে পিক্ষ, অ্যাকচুয়ালি এই কয়ে বয়েতে এইখানে অ্যাকসেন্ট পড়ে, এই জন্য এর আগেটাতে এইটা ই হলো। জলপাম এইখানে অ্যাকসেন্ট পড়ে, এই জন্য এর আগের আটা এখানে ই হলো, জংকিম। এবার অ্যাকসেন্টের সাইনটা এখানে বাংলায় দেখানো নেই, ইংরাজি বা রোমান স্ক্রিপ্টে যখন লেখে এটাকে এইভাবে দেয়া থাকে। উলনারের ইন্ট্রোডাকশন টু প্রাকৃত বই আছে, এইভাবে বা অনেক সময় এই ট্যাটটা এইভাবেও দেখায়, জল পা এইভাবে অ্যাসেন্ডিং অ্যাকসেন্ট এইভাবে দেখানো থাকে। আমার প্রাকৃতের যে পোর্শনটা ছিল বা গ্রামার যে টোটাল এইগুলো গ্র্যাজুয়েশনে যে পড়েছিলাম, এই এক্সাম্পলগুলো বাংলার পরিবর্তে এগুলো সব রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। এক্সামেও তাই লিখেছি, মানে দেশ থেকে দেশ, এইভাবে। তোমরা এটা লিখো না, লিখতে গিয়ে ভুলভাল করবে। রোমান স্ক্রিপ্টে যদি ভালো ভাব থাকে তবেই লেখা উচিত, না হলে এখানেই কোথায় ডট বাদ চলে যাবে, মানে ঋষি, এই ডটটা না দিলে কিন্তু এটা র হয়ে যাবে, এটা দন্তস হয়ে যাবে, ঋষি থেকে ইসি এইরকম। তো রোমান স্ক্রিপ্ট অথবা বর্ণ বিশ্লেষণ এগুলোকে চেষ্টা করবে একটু দেখার, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে।
রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে রূপতত্ত্ব মানে এখানে রূপ নিয়ে বিষয় হবে। রূপ মানে এই যে শব্দরূপ, ধাতুরূপ, এইসব আমরা পড়লাম সেইগুলো। এবার এইখানগুলো পড়তে গেলে বুঝতে পারবে, এই যে আমি বারবার বলেছি প্রথম যে 12টা ক্লাসের জিনিসগুলো আছে, এইগুলো সমস্ত পালি পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। লিঙ্গুইস্টিক্স বলো বা ট্রান্সলেশন, পালি নোটগুলো পড়তে গেলে বা কোনো পালি কোটেশনের ক্ষেত্রে কাজে লাগবে। তো রূপ মধ্যে কিন্তু শুধুমাত্র যে রূপ হচ্ছে তা না, মানে শব্দরূপ, ধাতুরূপ তা না। জিরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এই সবগুলোই এখানে ব্যবহার হবে। আচ্ছা, তো রূপতত্ত্বের মধ্যে এই জিনিসগুলো থাকবে, শব্দরূপ, ধাতুরূপ, জিরান্ড, ইনফিনিটিভ, এই জাতীয় বিষয়। প্রথম বলছে এই প্রাকৃতে মানে মহারাষ্ট্রীতে সপ্তমী এক বচনের স্মিন বিভক্তি মি রূপে ব্যবহৃত হয় ময়ময় ভাষ্য। যেমন সর্বস্মিন হচ্ছে সব্বম মি, সর্বস্মিন হচ্ছে এটা সংস্কৃতটা, আর এটা হচ্ছে মহারাষ্ট্রী প্রাকৃত। পালিতে কি হয়? পালিতে সব্বমি অথবা সব্বম ই হয় না, এই জায়গায় কিছুটা কাছাকাছি। তো এই জায়গাগুলোতে কেউ যদি মনে হয় অ্যাড করার আছে, এই জায়গায় ব্র্যাকেটে লিখতে পারো এই স্থলে পালিতে সব্বস্মিং বা সব্বম এরকম লিখলে লিখতে পারো। এই হলো সর্বস্মি মানে সবার মধ্যে, মানে সবার মধ্যে এটা বোঝাচ্ছে সপ্তমী বিভক্তিতে। এটাকে নর দিয়ে অবশ্য হবে না, যাই হোক। আচ্ছা, এবারে ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত আহি প্রত্যয়। ক্রিয়া বিশেষণ রূপে আহি প্রত্যয়টা কি, সেটা থেকে বড় কথা হলো যে এইটা পঞ্চমীর এক বচনে ব্যবহৃত হয়। পঞ্চমীর এক বচন মানে নরা, নরসমা, নরম হাজে, মানে থেকে অর্থে আহি হয়, এইটা হলো এখানের বক্তব্য। যেমন এইটা, এই উদাহরণটা আগে নিয়ে আসলে ভালো হয়। দূরাত থেকে দূরাহি। দূরাত হলো সংস্কৃতে পঞ্চমীর এক বচনে এরকম হয়, দূরাত, দূরাভ্যাম, দূরেভ্য, এরকম ধরনের হয় সব সংস্কৃত শব্দরূপে। যাই হোক, সংস্কৃতের জায়গাটা তোমাদের মুখস্থই করতে হবে, কিন্তু প্রাকৃতের জায়গাটা পালির সাথে মিল পাবে। এখানে দুরাহি হলো দূর শব্দের। তারপর বলছে অকারান্ত শব্দের পঞ্চমী এক বচনের রূপ। অকারান্ত শব্দের পঞ্চমী এক বচনে কি হয়? এই যে আমাদের পালির ক্ষেত্রে যেমন দেখি আমরা নরা হয়, নরা, নরসমা, নরমভা। আর তস প্রত্যয়ান্ত রূপ। তস মানে হচ্ছে ত বিসর্গ, এই দুটোর মিক্স হয়। এখন নরার শেষে কি হয়? আ হয়। ত বিসর্গ কি হয়? তো হয়। তাহলে এই দুটোকে মিশালে কি হবে? আত। এই আত ফর্মটা ইউজ হবে। আর এগুলো একটু জটিল আছে। এই নিচের মানে আত তটা যে আছে, তটা তো ব্যবহার হবে, তখন এটা হবে আ দো, এই হবে আদৌ, বা এটা হবে আ ও, সেখান থেকে চেঞ্জ হয়ে আ উ, যাই হোক। তো কি বলছি, এটা না, এটা সৌর শনি প্রাকৃতি এরকম আছে। যাই হোক, এই বিষয় হলো এই জিনিসটা বলা হচ্ছে, মানে নরা যেমন আছে এইটা ব্যবহার হবে। নর্মাল অকারান্ত শব্দের পঞ্চমীর এক বচনের রূপ। এই জন্য দেখো গৃহাত থেকে ঘরা হচ্ছে, এইটা হলো এই স্টেটমেন্টের এক্সাম্পল। এইখানে হলো দুরাহি, আর এই তসের রূপ হচ্ছে নিচে যেটা দেয়া আছে উ হিউ বলে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। উ হিউ, এইগুলোকে তোমরা যেটা করতে পারো সেটা হলো ভেঙে ভেঙে পয়েন্ট হিসেবে মনে রাখতে পারো। যেমন ক্রিয়া বিশেষণ রূপে পঞ্চমীতে এক বচনে আহি প্রত্যয় হয়, এটা একটা পয়েন্ট করলে। তারপরে আবার পঞ্চমী অক্রান্ত শব্দে পঞ্চমী এক বচনের রূপও ব্যবহার হয়, যেমন গৃহাত থেকে ঘরা, আবার একটা পয়েন্ট করে লিখলে। তস প্রত্যয়ান্ত রূপ পঞ্চমীতে ব্যবহৃত, তাহলে উদধিত থেকে হিউ এটা লিখলে। বা উপরে যেগুলো ছিল যে মহারাষ্ট্রী প্রাকৃতে তয়ে মটা পয়ে পয়ে হয় আত্মা থেকে অপ্পা, আর একটা পয়েন্ট করে লিখলে মহারাষ্ট্রী প্রাকৃতে বয়মূর্ধনস চয়ে ছয়ে হয় ইক্ষু হচ্ছে উচ্ছু। এইরকম ভাবে ভেঙে ভেঙে এগুলো বানাতে পারো। যেমন স্বরমধ্যগত অল্প প্রাণ ব্যঞ্জন মহারাষ্ট্রী প্রাকৃতে লোপ পেত প্রাকৃত থেকে পাউ।
আর একটা পয়েন্ট করলে মহাপ্রাণ ধ্বনি হয়ে পরিণত হতো, যেমন কথম থেকে গহম। এইরকমভাবে ভেঙে ভেঙে এটা অনেকগুলো পয়েন্ট বানাতে পারে। এখানে 5টা আছে, 9 করে এখানে 7-8খানা তো পয়েন্ট বেরিয়েই আসবে। আচ্ছা, এখানে নেক্সট যেটা ছিল উদধিত থেকে উ হিউ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো, একটু কঠিন লাগতে পারে, কিন্তু এগুলো এত ডিটেলসে আগে পড়ানো হতো না। এই বছরেই এক্সাম্পলগুলো আমি ধরে ধরে বলে দিচ্ছি, এতে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। আর না হলে এরকম তোমরা অ্যান্থ্রো করতে গেলে অনেক খটোমটো নিয়ান্ডারথাল এই সেই তাই অনেক টার্ম ওরকম মুখস্থ করে পড়েছে যে যার সাবজেক্ট। তো পালির ক্ষেত্রে কিছুটা হলে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, বা কিছু কিছু শব্দ আন্দাজ করতেও পারবে। উদধি যে শব্দ আছে, উদধি উদক মানে সাগর বোঝায়, আর উদধি ত মানে এখানে পঞ্চম বিভক্তি বলছে, তো উদধি থেকে, সাগর থেকে। এই ত বিসর্গ যেটা হচ্ছে, দটা হয় না, অল্প প্রাণধ্বনি দ বাদ গেল, উ অ, ধটা হবে না, মহাপ্রাণধ্বনি হ হলো, তাহলে হি সিঙ্গেল ব্যঞ্জনে হচ্ছে। আর ত বিসর্গ যেটা ছিল সেটা হলো তটা উঠে গেল, আর অবিসর্গ হলো ও, ওটা চেঞ্জ হয়ে আবার হয়ে গেল উ। এইরকম এটাকে স্টেপ বাই স্টেপ ভাঙলে হচ্ছে এইরকম হচ্ছে, উ অ ধি ত, উ অ হি ত বিসর্গ, এখান থেকে চেঞ্জ হয়ে হচ্ছে উ অ হি, তটা উঠে গেল, অবিসর্গ, অবিসর্গর জায়গায় হলো ও, ওটার জায়গায় হলো উ, দে উ অ হি উ। এইরকম এত যে পরিবর্তন হতো, এগুলো পুরো প্রাকৃত যে ব্যাকরণ আছে, বড়রুচি, প্রাকৃত প্রকাশ, হয়তো অনেকে নাম শুনে থাকবে, হেমচন্দ্রের ব্যাকরণ আছে, আরও সব আছে। যাই হোক, তো এই সমস্তগুলো স্টেপ বাই স্টেপ পুরো নিয়ম আছে, নিয়ম অনুযায়ী হয়। তো এইখান থেকে তাহলে এই উ হিউ এইভাবে এটা আসছে। 3টে স্টেটমেন্টের জন্য 3টে এক্সাম্পল হলো। এরপরে বিধিলিঙ্গের এজ্য বিকিরণের প্রয়োগ হতো। বিধিলিং ব্যাপারটা কি, এখানে কিছু কিছু টার্ম আছে, আমি একটা লিস্ট করে তোমাদের পরে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি বিধিলিং হচ্ছে পালিতে যে আমরা ক্রিয়াপদের সপ্তমী বিভক্তি যেটাকে বলি, সো করেই করেইম করেই আসি করেই আসো করেই আমি করেই যাবো, মানে সে তার করা উচিত বা সে করতে পারে, এই যে রূপগুলো আছে ওইটাকে সংস্কৃতে বিধিলিং বলা হয়। সে বিধিলিঙ্গের এজ্য বিকরণের প্রয়োগ হতো। বিকরণ মানে অ্যাকচুয়ালি কিছু অ্যাডিশন বোঝায়। যেমন ভবিষ্যৎকালের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে ঈশ্বর যোগ হচ্ছে না, একটা তি অন্তি শীত মিম একই বিভক্তি আছে, একটা ঈশ্বর যোগ হয়ে ব্যবহার হচ্ছে, ঈশ্বর তি ঈশ্বর অন্তি ঈশ্বসী এইরকম চলছে। ওইগুলোকে এরকম বিকরণ বলা হয়, একটা এক্সট্রা অ্যাডিশনাল হিসেবে। তো এইটার ব্যাপারটা হচ্ছে, এই বট্টের্য যেটা আছে অ্যাকচুয়ালি পালিতে এরকম হয়, তো বট্টেই বট্ট বলে পালিতে ধাতু হয়। বট্ট মানে হচ্ছে আবর্তন করা বোঝায়, বা থাকাও বোঝায় অনেক ক্ষেত্রে। বট্টে মানে সে থাকতে পারে, তে বট্টেই তং বট্টেইয়া সি তুমহে বট্টেইয়া, তো এই ধরনের হবে। বাংলায় বটে বলে না, মানে বটে মানে আছে বা থাকা, এরকম একটা ওই জায়গায় আছে বটে, মানে বা বর্তায় অনেক সময় এই ওইগুলো বোঝায়। যাই হোক, এই বট্টেই ওর যে জ আছে, জয়ের জফলা, মানে জটাকে উচ্চারণ হয়ে বলেছি, সেইটাকে বর্গীর্য করে দিলেই হয়ে গেল বট্টের্য। বট্টের্য বট্টের্যুম এইরকম প্রাকৃতের রূপ হয়, মানে এটা পালির সাথে সিমিলার। এইখানে এটা পালিতে অনুরূপে পালিতে বট্টেই হয়, এইরকম লিখতে পারো। এই হলো বিধিলিং মানে সপ্তমী, যেটা পালির অনুরূপ হচ্ছে। এরপরে সংস্কৃতটা আলাদা, সংস্কৃতটা নিয়ে তোমাদের কিছু করার নেই, কারো সংস্কৃত শব্দরূপ ধাতুর মুখস্থ থাকবে তখন হয়তো কিছুটা হবে। এরপরে চতুর্থ বলা হচ্ছে কর্মবাচ্য কিংবা ভাববাচ্য। কর্মবাচ্য ভাববাচ্য মানে প্যাসিভ ভয়েস বোঝায়। পালির প্যাসিভ ভয়েস এখনো তোমাদের দেখানো হয়নি, তবে কি বলবো, যে এর হয় কিছু কিছু প্রয়োগ হয়, এটা পরে পরে আরও গ্রামারের এক্সট্রা কিছু ক্লাস থাকবে, সেখানে দেখানো হয়। গম্যতে যেটা আছে সেটা হচ্ছে গমির্জয়। তো এখানে বিষয়টা হলো
যে ধরা যাক যে সে চলে গিয়েছে বললে ইংরেজিতে কি হবে? হি ইজ গন তো বলা যায়, মারা গিয়েছে টাইপের ব্যাপারটা কেমন শোনাচ্ছে। যাই হোক, আমরা যদি এইরকম একটা কাল্পনিক ভেবেই থাকি, মানে পালিতে শো গচ্ছতি, সে যায়, হি গোজ, ডাইরেক্ট মানে এতে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে। এটা যখন প্যাসিভ হবে তখন শো, এইটা কি হয়, মানে এই যে গচ্ছদ যে ধাতু আছে, বা গম যদি বলা হয়, গমই হয় অ্যাকচুয়ালি, এইখানে একটা ইয় অ্যাড হয়, গমীয়, এইটা মূল ক্রিয়া হলো। এবার তিয়ন্তিগুলো হবে, সো গমীয়তি, তে গমীয়ন্তি, তং গমীয়সি, তুমহে গমীয়ত, এই ধরনের হয়। এইটা দেখবে, কারণ এই কর্মবাচ্য ভাববাচ্য এই জিনিসগুলো লিঙ্গুইস্টিক্সে ব্যবহার হবে। এই ইয় যেটা হয় এটা অনেক সময় ডবল হয়ে যায়, গমীয়তি অথবা গমীয়তি ডবল হচ্ছে। জফলা হলে এই দীর্ঘইটা হবে না, তাহলে এটা হয়ে গেল গমি জফলা তয় হস্য। এই জফলাটাকে যদি বর্গীর্য করে দিই তাহলে কি হলো? গমির্জয়ী। আর তটা উঠে যাচ্ছে, মহারাষ্ট্রী পাখিতে ত উঠে যায়, এর আগে দেখেছো। মানে গমি ইয়তি, গমি জতি, গমি জয়ী। তো এটাও পালির অনুরূপ হচ্ছে, এখানেও লিখতে পারো যে অনুরূপে পালিতে গমীয়তি হয়। এবারে ক্রি ধাতুর বৈদিক রূপ ক্লিনতি থেকে পুনই রূপ প্রয়োগ হয় প্রাকৃতে। এই একটা হলো পুনই, মানে ক্রি মানে করা বোঝায়, মানে শো করতি, পালিতে যেমন শো করতি, মহারাষ্ট্রী বাক্যে শো পুনই হবে, তে পুনন্তি, এই ধরনের রূপ হয়। আচ্ছা, এবারে লবর্ধক অসমিকা ক্রিয়া অর্থে, লবর্ধক শব্দটা ব্যাপারটা হচ্ছে, এগুলো ভালো করে বুঝে নেবে। একবার বুঝে নিলে আশা করি ভোলাটা খুব একটা সহজ হবে না, মনে থাকে। প্রথমে এই লবর্ধকের মধ্যে লয়ে জফলা প এই শব্দটা আছে, বা আমি যদি একটা বই লিখি, সেটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি পাবো? লয়ে হসন্ত জফলা অ ব, এরকম হচ্ছে। এই বটাকে কাটলাম আর মানে লটাকে কাটলাম আর বটাকে কাটলাম। এই ল আর ব হচ্ছে সাংকেতিক, তাহলে এখানে কি পড়ে রইল? জ। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পালিতে যে ত্বা এবং ইয় হয় না জিরান্ডের জন্য, এটা সেই জ, সেম। তাহলে জ অর্থক, লবর্থক বলতে পালিতে যে জ বা ত্বা প্রত্যয় আছে সেই অর্থক অসমাপিকা ক্রিয়া, মানে জিরান্ড বোঝাচ্ছে। জিরান্ড অর্থে লবর্থক অসমাপিকা ক্রিয়া মানে জিরান্ড বুঝে নেবে, এবং সেটা তাৎপর্য হলো ইয়টাকে সংস্কৃতে লক বলে। সেই জন্য এইখানেই মানে সংস্কৃতের টার্মিনোলজি ল জোরে এবং একটা প জোরে ব্যবহার হয়, পটা সন্ধির জন্য এখানে ব হয়ে গেছে। তো সেই অর্থে বৈদিক ত্বান প্রত্যয় থেকে এই ত্বানটা পালিতেও হয়, সুত্বান, গন্ত্বান, মানে ত্বা গন্ত্বা সুত্বা হুত্বা, এটার সাথে আবার এক্সট্রা একটা ন যোগ হয়। জেনারেলি ওটা পোয়েট্রিতে ইউজ হয়, প্রোজে না। তোমরা আই থিঙ্ক জাতকের দু একটা এতে বোধ হয় ছিল ত্বান, ওই যে বানরের জাতকটা দেখবে ছিল বুদ্ধিত্বান বা সুত্বান, এরকম একটা কিছু ত্বান বলেছিল, যেটা ত্বায়ের সাথে ন অ্যাড হচ্ছে। এই ত্বান থেকে উন হয়, যেমন পৃষ্ঠবান থেকে পুচ্ছি উন, এটার জায়গায় পালিতে কি হবে? পুচ্ছি ত্বা অথবা পুচ্ছি য়, ত্বা বা য় যোগ হয় পালিতে জিরান্ড অর্থে, সেই জায়গায় মহারাষ্ট্রী পাখিতে পুচ্ছি উন হবে। খাদিপ্পা খাদি উন, মানে পালিতে খাদিপ্পা, এখানে খাদি উন, এই ধরনের হবে। আচ্ছা, এইখানে যে হলো এবার হচ্ছে সৌরসেনী প্রাকৃত। সৌরসেনী প্রাকৃত হচ্ছে যে মধ্য ভারতীয় আর্য ভাষার মানে প্রাচীনত্বের দিক দিয়ে সৌরসেনী হচ্ছে প্রাকৃত অন্যতম ভাষা। তো এই প্রাকৃত হচ্ছে সুরসেন, মথুরা এই অঞ্চলের ভাষা ছিল, মানে যেটা বর্তমান দিল্লি, মিরাট, মথুরা, কুরুক্ষেত্র, এই একটা বৃহত্তর অঞ্চল, এই জায়গা। সংস্কৃত নাটকে নারী, বিদূষক কিংবা রক্ষী ইত্যাদি অশিক্ষিত ব্যক্তির ভাষারূপে
এই প্রাকৃতের নিদর্শন দেখা যায়। এই প্রাকৃতের কতগুলি বিশেষ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বা তার পরিচয় নিম্নে দেয়া হলো। তো অনুরূপে এখানে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে, যেখানে বলছে স্বরমধ্যগত ত থ ঘষীভূত হয়ে দ ধয়ে পরিণত হয়। 1 আর 2 বর্ণ, এটা হলো 3 আর 4 বর্ণ। এর অঘোষ আছে, হয়ে গেল ঘোষ বর্ণ, কিন্তু লোপ পায় না। মহারাষ্ট্রের প্রাকৃতে আমরা কি দেখছি এর আগেরটায়, যে উঠে যাচ্ছে। যেমন এই গচ্ছতি ছিল, এই তটা উঠে গেলে এটা হয়ে যাবে গচ্ছই হলো। এইখান থেকেই কম্পারেটিভ স্টাডি হয়ে যাবে। সংস্কৃতে গচ্ছতি হয়, পালিতেও গচ্ছতি হয়, কিন্তু সৌরসেনীর প্রাকৃতে এটা তয়ের জায়গায় দ হচ্ছে গচ্ছদি, আর মহারাষ্ট্রের প্রাকৃতে হচ্ছে গচ্ছই। এই ধরনের কথয়তি থেকে কথেদি, থয়ের জায়গায় এখানে ধ হলো। আর ঘোষীভবন ছাড়াই শব্দের মধ্যে স্বরমধ্যগত দ ধ ধ্বনি রক্ষিত হয়। রক্ষিত হয় মানে সেটা রক্ষা পায়, লোপ পায় না। যেমন ইদং বা মধু, এখানে দটা উঠে যাচ্ছে না, মধু উঠে যাচ্ছে না। কিন্তু মহারাষ্ট্রের প্রাকৃতে আমরা কি দেখলাম, উদধীত যে ছিল না, উদধীত বিসর্গ, এইখানে দটা উঠে গিয়ে উহি এরকম হচ্ছে, দটার লোপ পেয়ে যাচ্ছে। এবং ধটা এখানে এইখানেই তো আমরা দেখতে পাচ্ছি উহিউ, ধটা হ হয়ে যাচ্ছে। বোঝা গেল? এইটাই একটা পয়েন্ট অ্যাড করে নেওয়া যায়। কিন্তু মহারাষ্ট্রের প্রাকৃতে এটা মানে ধ্বনি বিবর্তিত হয়, এরকমভাবে বলা যেতে পারে। এরপরে প্রাচীন ভারতীয় আর্যের বেশ কিছু যুক্তাক্ষর সৌরশ্রেণীতে পরিবর্তিত হতো। যেমন কয়মূর্ধন্য হচ্ছে কয়ে ক্ষয়ে, তয়ে ময়ে হচ্ছে তয়ে তয়ে, মূর্ধনয় জফলা দন্তনয় জফলা জয়িন্ময় হয়ে যাচ্ছে মূর্ধনয় মূর্ধনয়, জয়ে রেপ হচ্ছে জয়ে জয়ে অথবা অন্তঃস্থয় জফলা। এক্সাম্পল দেখো, প্রত্যেকটার এগেনস্টে একটা করে দেওয়া হচ্ছে। এইগুলোকে এইখানে এখানে লিখতে পারো। যেমন এইখানে ইক্ষু, এইখানে অত্তা, এইটা এইটা এটা স্প্লিট করে, মানে নয়ে জফলা থেকে নয়ে ন, নয়ে জফলা থেকে নয়ে ন, জয়িঙ্গ থেকে নয়ে ন। এবং এখানে এক্সাম্পলগুলো একটা করে দিতে পারো সিস্টেমেটিক্যালি 1 2 3 4 5 এরকমভাবে, যে এরকম আছে। তো ঘোষীভবন টসীভবনের ক্ষেত্রে শর্ট নোটে এরকমভাবে দেয়া ছিল যে নয় জফলা নয় ন দিয়ে পাশে এক্সাম্পল, এইভাবে লিখতে পারো। অথবা ইন্ডিভিজুয়াল সৌরশ্রেণী প্রাকৃতে ক্ষয়বন্ধনস্য কয়ে ক্ষয়ে পরিণত হয় বলে ইক্ষু থেকে উক্ষু, তারপর আর একটা নতুন পয়েন্ট করে তয়ে ময়ে তয়ে তয়ে হয়, আত্মা থেকে অত্মা, এইরকমভাবেও দেখাতে পারে। এগুলো অনেকটা পালির অনুরূপ। যেমন পালিতে ইক্ষু হয়, পালিতে অত্তা হয়, কিন্তু পালিতে এটা পুণ্যটা হয় পুণ্য, ইঙ্গয় ইঙ্গয়, এটাও ইঙ্গয় ইঙ্গয় হয়, এটাও ইঙ্গয় ইঙ্গয়, পঁয়ত্তি হবে। সূর্য থেকে পালিতে এটা কিন্তু হয় সূর্য, স্বরভক্তি হয়ে যাচ্ছে। যদিও কার্য থেকে কইয় রূপটা হয়, আর্য থেকে অইয় রূপটা হয় পালিতে, তাহলে এইটা মিলছে, এইটা মিলছে না। এরপরে কখনো কখনো অর্ধমগধী প্রাকৃতের মতন মাত্রাপূরক দীর্ঘীভবন দেখা যায়। মাত্রাপূরক দীর্ঘীভবন তোমরা দেখেছো, ওই যে বল্ক বক্ক বাক হর্ষ হর্ষ হাস, মানে ডবল থেকে একটা সিঙ্গেল হলো ব্যঞ্জন বর্ণ যুক্তাক্ষর থেকে, আর পূর্ব স্বরটা দীর্ঘ হয়ে গেল। যেমন উৎসব থেকে উৎসব, এই শয়ে ছটা সিঙ্গেল একটা হলো, দিয়ে হর্ষ উঠা এখানে হয়ে গেল দীর্ঘ, উৎসব। কর্তুম কর্তুম কাতুম থেকে কাদুম, এই যে তয়ে তয়ে থেকে যখন সিঙ্গেল ত হলো তখন কটা হয়ে গেল কা। এই জায়গাতে এই চেঞ্জটা হচ্ছে। স্টারগুলো দেবে, না হলে এটা মানে অনুমিত শব্দ যে এটা বোঝা যাবে না, এবং এখানে নাম্বার কাটা যায়, মানে এক্সাম্পলটা রং হয়ে যায় এটা না দিলে। এই প্রাকৃতে তালব্য স এবং মূর্ধন্য স ধ্বনিগুলি দন্তস্বয়ে পরিণত হয়। দেশ থেকে দেশ, ঋষি থেকে ইসি, এটা আগের মহারাষ্ট্রের প্রাকৃতেও হুবহু একই এক্সাম্পল ছিল, পালিতেও তাই হয়। আচ্ছা, অপরাপর প্রাকৃতের মতন পদান্তস্থিত ন কিংবা ম অনুস্বারে পরিণত হয়। যেমন ভবান থেকে ভবং, সর্বস্মিন থেকে সব্বস্মিন, নটা অনুস্বার হলো। পালিতেও এটা হয়, এটা তো একই হয়ে যাচ্ছে। এখানে একটা এক্সাম্পল এক্সট্রা লিখে রাখো, নরম থেকে নরং, মানে ময়ের উদাহরণটা আসছে না, এটা এক্সট্রা লিখে রাখো।
এটাও পালিতে হয়। তাহলে এখান থেকে কমপ্লিট হলো। এবারে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখলে যে সপ্তমী বিভক্তির এক বচনে স্মিন বিভক্তির স্থলে সিং হয়, সর্বস্মিন হচ্ছে সব্যস্মিন। মহারাষ্ট্রের প্রাকৃতে ময় ময় হর্ষই হচ্ছিল সব্যমী। আচ্ছা, পঞ্চমীর এক বচনে আদো আদু বিভক্তির প্রয়োগ হয়, দুরাদো দুরাদু। বলছে যে এটি হলো অকারান্ত শব্দের পঞ্চমী রূপ ও তস প্রত্যয়ান্ত শব্দের মিশ্রণে গঠিত। এটাই আগে যেটা বলছিলাম, যেটা মানে এই যে পালিতে যে নড়া হয় আর একটা তো তস বিভক্তি মানে তো হয়, নড়ার শেষে আ আর তো, আ তো থেকে আদো, আর আদো থেকে আদু, এই দুটো হচ্ছে মানে মিক্সচার হয়ে যাচ্ছে দুটো। প্রাকৃতের ব্যাপারটা হচ্ছে পালি বা প্রাকৃত যেহেতু সাধারণ ওই তথ্য ভাষা ছিল না, মানে সে উদর পিণ্ডির গুদরহারের মতন এইটা ওটায়, ওটা ওটায়, সেটা সেটায়, এইরকমভাবে একটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। বিধিলিঙ্গের গঠন অনেকটা সংস্কৃতানুভূত, যেমন বর্তেত হচ্ছে বট্টে, বট্টেয়ম হচ্ছে বট্টেয়ং, এইখানে ময়ে হসন্ত হবে। সংস্কৃতানুগ মানে সংস্কৃতের অনুগত বা সংস্কৃতের অনুরূপ হয়। বর্তে তার বর্তে অনেকটা কাছাকাছি হচ্ছে, কিন্তু বট্টের্য বললে পালিতে বা মহারাষ্ট্র প্রাকৃতে সেটা আবার এক্সট্রা অ্যাড হচ্ছে এই রকম। এরপরে কর্মবাচ্যার্থে, কর্মবাচ্যা মানে প্যাসিভ ভয়েস, যেটা বিধিলিঙ্গ মানে যেটা সপ্তমী বলা হলো, এটার জায়গায় পালিতে হবে কি বট্টেয়। করবাচ্য মানে প্যাসিভ ভয়েস, সেই জায়গাতে বলছে ইয় বিকরণ ব্যবহার হয়। গম্যতে যে গমীয়তি, আমি ওই পালিতে দেখিয়েছিলাম না, গমিয়তি, এটাও পালিতে হয়, আবার গমিয়তি ডবল এইটাও হয়। এই গমীয়তি থেকে গমীয়তি সিমিলার, এই অন্তস্তটাকে তুলে দিলেই গমীয়তি হবে অনুরূপ। আবার এই গমীয়তি থেকে আমরা মহারাষ্ট্রের পাখিতে দেখছি গমিজয়ী হলো। এইগুলো ধীরে সুস্থে পড়বে এবং এগুলো ইন্টারলিঙ্কড, মানে প্রথম ক্লাসটা ভালোভাবে করলে তারপরের ওয়ার্ড চেঞ্জেরগুলো ভালোভাবে হবে। এবং এইখানে সৌরশনী প্রাকৃত ইত্যাদি এগুলো যদি ভালো করে তৈরি করো, পরবর্তী নোটগুলো দেখবে খুব সহজে তৈরি হবে। এই জিনিসগুলোই ঘুরে ফিরে আছে। আচ্ছা, ক্রি ধাতু রূপ সংস্কৃতানুগ হয়, যেমন করতি থেকে করতি, সিমিলার হচ্ছে, জাস্ট তটা দ হয়ে যাচ্ছে। লবর্তক অসম্পৃকা ক্রিয়া মানে হচ্ছে জিরান, জিরান্ড অর্থে ইয় এবং দুণ হয়, যা সংস্কৃত লব এবং বৈদিক দানের বিবর্তিত রূপ। ভব্য বা বুৎপান্ন থেকে হচ্ছে ভবীয় ভৌদুন, এটা পালিতে কি হবে ভবীয় ভৌদুন, মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি অন্যরকম হয়, ভবিত্বান এরকম হবে। পালিতে তুনোদ হয়, পূর্বকালে কবতুকানম ত্বান তুনোদ পাবা। হ্যাঁ, এই ত্বানোর জায়গায় পালিতে খুব রেয়ার পোয়েটিক ইউজে তুন ইউজ হয়, মানে ভবি তুন, এই তুনোর জায়গাতে এখানে দুন হচ্ছে ভদুন, এইরকম ভবীয় অথবা ভবিতুন। আগের যেটা মহারাষ্ট্র প্রাকৃতে পুচ্ছি উন ছিল, ওটাও তাহলে হয়ে যাবে পালিতে পুচ্ছি তু, তয়ে দীর্ঘ উন, পুচ্ছি তুন, ওদিকে হচ্ছে পুচ্ছি উন, মানে জাস্ট তটা উঠিয়ে দিলেই এটা হয়ে যাচ্ছে মহারাষ্ট্রের প্রাকৃতে পালি থেকে। এই হলো এখানে।